আছে যেটা হচ্ছে একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন এবং ইলেকট্রনটা হচ্ছে এদিকে মুভ করছে। তো যেহেতু এটা একটা ইলেকট্রন, তার মানে এই ইলেকট্রনের যেই ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে সেই ফিল্ডের ইলেকট্রিক ইন্টেন্সিটিটা যে পাশে তার ঠিক বিপরীত দিকে ফোর্সটা কাজ করবে। এটা সোজা যেতে পারবে না। সোজা যেতে পারতো যদি হচ্ছে তার উপর কোনো বল কাজ করতো না। নিউটনের যে প্রথম সূত্র আমাদের বলা হয়, নিউটনের প্রথম সূত্র কি বলে, যদি কোনো বল প্রয়োগ না হতো তাহলে তার গতির ডিরেকশন বা মান চেঞ্জ হতো না। বাট এখানে কিন্তু একটা বল প্রযুক্ত হচ্ছে। কারণ কি? কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের কারণে একটা ফোর্স জেনারেট হয়েছে এবং এই ফোর্সটা ইলেকট্রনটাকে অ্যাকচুয়ালি উপরের দিকে ঠেলা দিবে। সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েটেক্স আইআইটি সিরিজের আজকের ভিডিওতে। তো অনেকদিন পর হচ্ছে এই সিরিজ নিয়ে আবার হাজির হলাম। মাঝখানে অনেক কিছু পড়ানো হয়েছে, বাট এই সিরিজ হচ্ছে আমরা একটু স্টপ রেখেছিলাম এক বছর প্রায় কয়েক মাসের জন্য। তো আবার হচ্ছে অ্যাডমিশন সিজন চলে আসলো। এই সিজনের মধ্যে আমরা গতবারের মতো আবার হচ্ছে এই সিরিজের আন্ডারে বিভিন্ন হচ্ছে ইউনিক কিছু প্রবলেম যেগুলো অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টে আসার মতো সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো তোমরা জানো যে আমরা হচ্ছে এবার কিন্তু এইচএসসি 25 ব্যাচের জন্য একটা ইঞ্জিনিয়ারিং কোর্স লঞ্চ করছি। তার আন্ডারেও কিন্তু এই ধরনের বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আমরা কিন্তু এক এক করে সলভ করাচ্ছি অলরেডি। ক্লাস এখনো শুরু হয়নি, বাট আমাদের কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা এখনো যারা জানো না তারা হচ্ছে এনরোল করে ফেলতে পারো এখনো, কারণ ক্লাস এখনো স্টার্ট হয়নি। তোমাদের এইচএসসি পরীক্ষার ঠিক পরপরই কিন্তু আমাদের এই ক্লাসটি শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের যে অফারটা চলছে তোমরা দেখতে পাচ্ছ, এর আগে হচ্ছে একটা অফার ছিল, সেটা শেষ হয়ে গেছে। বর্তমানে হচ্ছে 1000 টাকার একটা অফার চলছে। তো তোমরা হচ্ছে আমাদের কোর্সে যদি এনরোল না করে থাকো তাহলে কিন্তু তোমরা আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো। তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাতে একটু ভিজিট করতে হবে, দেখার জন্য যে আমরা কি কি অফার করছি সেই জিনিসটা। ঠিক আছে? অথবা তোমরা চাইলে কিন্তু এই নম্বরে হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আমাদের যে কোনো কেউ একজন প্রতিনিধি তোমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে এই কোর্সের ব্যাপারে, তাহলে হচ্ছে তোমরা কিন্তু সেখানে জিজ্ঞেস করতে পারো। তো খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের যে এইচএসসি পরীক্ষা বর্তমানে চলছে সেটা শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা ক্লাস স্টার্ট করে দেবো। তো চলো আজকে যে প্রবলেমটা, এই প্রবলেমটা কি নিয়ে এবং কোন চ্যাপ্টার নিয়ে সেটা একটু বলে নিই। স্থির তড়িৎ চ্যাপ্টারে কিন্তু অলরেডি আমি হচ্ছে এর আগে 2টি কোয়েশ্চেন সলভ করিয়ে দিয়েছি যে এর আন্ডারে। ঠিক আছে? আজকে যে প্রবলেমটা নিয়েছি সেটা হচ্ছে এই বছর এসেছে, যে মেইন এক্সামে এসেছে 2025 সালে। এই 25 সালে একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে স্থির তড়িৎ চ্যাপ্টারের আন্ডারে। ওই কোয়েশ্চেনটার আলোকে চিত্রটা দেখতে কেমন হতে পারে তার একটা আমি চিত্র এখানে এঁকেছি। এই চিত্রটার জন্য প্রশ্ন কি এসেছিল, চিত্রটা দেওয়া ছিল না প্রশ্নে, বাট প্রশ্ন অ্যাকচুয়ালি কি ছিল সেটা একবার পড়ে নিই। দেন হচ্ছে আমরা ডিসকাস করি যে এই টাইপের প্রশ্ন আসলে কিভাবে আমরা প্রসিড করবো বা সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে? তো প্রথমে একবার প্রশ্নটা দেখে নেই। আমি এখানে বাংলায় লিখিনি, শুধুমাত্র ইংলিশ ভার্সনটাই লিখেছি, যেখানে যেভাবে এসেছিল তাদের সেভাবে লিখেছি। বাংলাটা আমি মুখে মুখে বলে দেবো, সমস্যা নেই। দেখো কি বলা আছে প্রশ্নটাতে, একবার একটু দেখে নিব। অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের কথা বলা আছে, ইজ মেড টু এন্টার সিমেট্রিক্যালি। ঠিক আছে? এন্টার মানে হচ্ছে একটা ইলেকট্রন হচ্ছে এখানে ভিতরে প্রবেশ করছে বিটুইন টু প্যারালাল অ্যান্ড ইকুয়ালি বাট অপোজিটলি চার্জড মেটাল প্লেটস। দুইটা প্লেট আছে, যেই দুইটা প্লেটের মধ্যে অপোজিট চার্জ আছে, অর্থাৎ একটাতে পজিটিভ একটা যদি নেগেটিভ, এরকম যদি চার্জ থাকে ওই চার্জের মধ্যে হচ্ছে ওই প্লেট দুইটার মধ্যে একটা ইলেকট্রন হচ্ছে মুভ করছে। ঠিক আছে? ইচ অফ 10 সেন্টিমিটার লেন্থ। দুইটা যে তোমার পাত আছে, মেটালের পাত, এই দুইটা পাতই হচ্ছে 10 সেন্টিমিটার লেন্থের। আমি হচ্ছে এখানে দেখিয়েছি 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, দুইটাই হচ্ছে 10 সেন্টিমিটার লেন্থের। ঠিক আছে? The electron emerges out of the field region with a horizontal component of velocity 10 to the power 6 meter per second. তার মানে এই যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা 10 to the power 6 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে এখান থেকে বের হয়ে চলে যায়। অর্থাৎ এর যে আনুভূমিক বেগটা, এর আনুভূমিক বেগটা হচ্ছে দেয়া আছে প্রশ্নে, সেটা কত? 10 to the power 6 মিটার পার সেকেন্ড। If the magnitude of the electric field between the plate is 9.1 ভোল্ট পার সেন্টিমিটার, এখানে একটা ভ্যালু দেয়া আছে তোমার, যে এই যে দুইটা প্লেটে যেহেতু বিপরীত আধান আছে, তার মানে অবশ্যই এখানে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে এবং ওই তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য, এই প্রাবল্যের ভ্যালু দেয়া আছে 9.1 ভোল্ট পার সেন্টিমিটার একক। ঠিক আছে? এরপর বলা কি, দেন দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ হোয়াট। মানে আমাকে চাওয়া হয়েছে যে এ যখন হচ্ছে বের হয়ে চলে যাবে এখান থেকে, এ যখন বের হয়ে চলে যাবে ওই মোমেন্টে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট বেগের হচ্ছে উল্লম্ব যে উপাংশটা আছে, বেগের যে উল্লম্ব উপাংশটা আছে সেই উপাংশটার মান আমাকে বের করতে বলেছে। যেখানে ইলেকট্রনের যে মাস সেটা তোমাদের বলা আছে, এটা বলা না থাকলেও তোমাদের মুখস্থ রাখতে হবে, এবং তার চার্জ সেটাও বলা আছে, এটাও বলা না থাকলেও তোমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে? এই দুইটা ভ্যালু তো একবার কনস্ট্যান্ট, এই দুটো ভোলা যাবে না। এখন দেখো কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে দুইটা প্লেট আছে, দুইটা প্লেটের মধ্যে বিপরীত চার্জ আছে, আধান আছে, এর মধ্য দিয়ে একটা ইলেকট্রন যদি মুভ করে হচ্ছে একদিক থেকে অন্যদিকে যেতে চায়, তাহলে স্বাভাবিকভাবে এখানে চার্জ থাকার কারণে এখানে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করেছে, যে ফিল্ডের ইন্টেন্সিটি ভ্যালু তোমার কাছে দেওয়া আছে। ঠিক আছে? যে ফিল্ডের ভ্যালুটা কত, তীব্রতার ভ্যালুটা দেওয়া আছে। তো যেহেতু এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, ওই ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে কোনো আধান যদি চলাচল করে তাহলে কিন্তু সে যেদিক বরাবর চলছে সরলরেখা বরাবর চলতে পারবে না, কারণ এই ইলেকট্রিক ফিল্ডের কারণে সে কিন্তু আকর্ষিত বা বিকর্ষিত হবে। এখন কোন দিকে আকর্ষিত হবে বা কোন দিকে বিকর্ষিত হবে ডিপেন্ড করছে এটা চার্জটা, আধানটা কোন দিকে। একটু খেয়াল করি, আমি কল্পনা করে নিচ্ছি যে উভয় পাশে যেহেতু তোমার পজিটিভ এবং নেগেটিভ চার্জ আছে, আমি ধরে নিচ্ছি যে এই পাশে হচ্ছে চার্জটা পজিটিভ, তার মানে এটা হচ্ছে প্লাস, আমি ধরে নিচ্ছি যে এটা পজিটিভ চার্জ, এই প্লেটটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, এবং এই পাশে যে প্লেটটা আছে এটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত, এটা আমি
কল্পনা করে নিচ্ছি, ঠিক আছে? একটা পজিটিভ চার্জ যুক্ত প্লেট, একটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত প্লেট। আচ্ছা তোমরা বলো তো যে একটা ইলেকট্রিক যে ফিল্ড আছে, এই ফিল্ডটা কোন দিক বরাবর কাজ করে? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কিন্তু সবসময় হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে পজিটিভের থেকে যদি নেগেটিভের দিকে ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে এই ডিরেকশন বরাবর অ্যাকচুয়ালি ইটা কাজ করছে। ইটা কাজ করছে কোন দিক বরাবর? এই ডিরেকশন বরাবর। এখন দেখো আমার একটা প্রশ্ন, যে আমরা একটা জিনিস জানি যে কোনো একটা জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড থাকে, সেই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু কোনো একটা আধানের উপর বল প্রয়োগ করবে, এবং সেই বলের যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল এরকম, এফ সমান হচ্ছে কিউ ই। যদি ভেক্টর ফরম্যাটে লিখো তাহলে এফ সমান হচ্ছে কিউ ই, আমি এভাবে লিখতে পারি। অর্থাৎ কোন একটা জায়গায় যদি ই মানের ইলেকট্রিক ফিল্ড থাকে, তাহলে সেই আধানটার উপরে কি পরিমাণ বল ক্রিয়া করবে সেই বলের ভ্যালুটা কিন্তু আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। এবং এই সূত্রে একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্যটা কি দেখো তো, এফ এর ডিরেকশন এর সাথে কিন্তু ই এর ডিরেকশন সম্পর্কযুক্ত। এখন দেখো কিউ যদি পজিটিভ হয়, কিউ যদি পজিটিভ হয়, যেমন হচ্ছে প্রোটন কল্পনা করো, প্রোটন কল্পনা করতে পারো, প্রোটন প্রোটন বা হচ্ছে তোমার একটা ধনাত্মক চার্জ যুক্ত কোনো পার্টিকেল যদি থাকে, তাহলে কিউ যদি পজিটিভ হয়, তাহলে এফ সমান হচ্ছে কিউ ই। এই সূত্রটাকে আমি জাস্ট এভাবে লিখতে পারি, যেখানে কিউ যেহেতু পজিটিভ, এর মানে হচ্ছে ই এর ডিরেকশন যেদিকে, এফ এর ডিরেকশনের সেম দিকে হবে। তাহলে এফ এবং ই, এফ এবং ই হচ্ছে তোমার সেম ডিরেকশনে কাজ করবে। এফ ই এটা হচ্ছে কি সেম ডিরেকশনে কাজ করবে। আশা করি তোমরা ভেক্টর বুঝো, কারণ দুইটা ভেক্টরকে যদি সমান আকারে লেখা যায়, এভাবে কোনোভাবে সমান আকারে যদি লেখা যায়, এবং এই সমানের পরে যদি প্লাস চিহ্ন থাকে, অর্থাৎ উভয় পাশে যদি সেম চিহ্ন থাকে, তার মানে এটার ডিরেকশন আর এটার ডিরেকশন অ্যাকচুয়ালি সেম ডিরেকশন মিন করে, একই ডিরেকশন দ্বারা কাজ করে। এটা যদি অন্য রকম হতো, কিউ যদি প্লাস না হয়ে কিউ যদি নেগেটিভ কোনো পার্টিকেল হতো, তাহলে খেয়াল করো এই সূত্রটাকে কিন্তু এফ সমান মাইনাস সামথিং ইন্টু ই, মানে মাইনাস কিউ ইন্টু ই বলতে পারতে। এর মানে কি, এফ এর ডিরেকশন যেদিকে, ই এর ডিরেকশন কিন্তু তার বিপরীত দিকে হবে। তার মানে আমি বলতে পারি এফ এবং ই এটা সব সময় এই ক্ষেত্রে অপোজিট ডিরেকশনে কাজ করবে। তো নেগেটিভ আধান যুক্ত যে কোনো একটা উদাহরণ তুমি কল্পনা করতে পারো, যেমন হচ্ছে ইলেকট্রন। আমাদের কিন্তু প্রশ্নে উল্লেখ করে দেয়া আছে যে এটা হচ্ছে একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এবং ইলেকট্রনটা হচ্ছে এদিক দিয়ে মুভ করছে। তো যেহেতু এটা একটা ইলেকট্রন, তার মানে এই ইলেকট্রনের যেই ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই ফিল্ডের ইলেকট্রিক ইন্টেন্সিটিটা যে পাশে, তার ঠিক বিপরীত দিকে ফোর্সটা কাজ করবে। এটাই আমি বোঝালাম যে এফ সমান কিউ ই সূত্র এটাই বোঝায় যে যদি কিউটা নেগেটিভ হয়, তাহলে ই এর ডিরেকশন আর এফ এর ডিরেকশন পরস্পর উল্টো হবে। তাহলে ই যদি এদিকে কাজ করে, অবশ্যই তোমার এফটা এই দিক বরাবর কাজ করবে। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে এই ইলেকট্রনটা যখন এই দিক বরাবর যাবে, সে কিন্তু সোজা যেতে পারবে না। সোজা যেতে পারতো যদি হচ্ছে তার উপর কোনো বল কাজ করতো না। নিউটনের যে প্রথম সূত্র আমাদের বলা হয় যে নিউটনের প্রথম সূত্র কি বলে, যদি কোনো বল প্রয়োগ না হতো তাহলে তার গতির ডিরেকশন বা মান চেঞ্জ হতো না। বাট এখানে কিন্তু একটা বল প্রযুক্ত হচ্ছে। কারণ কি, কারণ এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের কারণে একটা ফোর্স জেনারেট হয়েছে, এবং এই ফোর্সটা এই ইলেকট্রনটাকে অ্যাকচুয়ালি উপরের দিকে ঠেলা দিবে। তাহলে সে অ্যাকচুয়ালি এই দিক বরাবর মুভ না করে একটু একটা কার্ভ একটা পথে উপরের দিকে মুভ করবে। তো এইটাই হচ্ছে আমার জানার উদ্দেশ্য, যে সে যদি এই দিক বরাবর মুভ করে এবং তার উপরে যদি অ্যাকচুয়ালি একটা ফোর্স কাজ করে, তাহলে সেই ফোর্সের কারণে কন্টিনিউয়াসলি ওয়াই ডিরেকশন বরাবর তার ভেলোসিটির একটা চেঞ্জ আসবে না? অবশ্যই আসবে। আমাকে এটাই বের করতে বলেছে। যখন ইলেকট্রনটা এই পাশ থেকে বের হয়ে অপর দিকে চলে গেল, সে যখন বের হয়ে চলে যাচ্ছে, ঠিক ওই মোমেন্টে তার যে বেগটা আছে, তার সেই বেগের উলম্ব উপাংশের মানটা আমাকে বের করতে বলেছে। তা আশা করি টোটাল কনসেপ্টটা বুঝতে পেরেছো। কনসেপ্টটা বুঝতে পারলে আমরা এখন ম্যাথটাতে যেতে পারবো, এবং এই ম্যাথের ক্ষেত্রে আমরা কিন্তু সিম্পল আমাদের যে গতির সূত্রগুলো সেটাকে ইউজ করবো, প্লাস আমাদের যে যেই কনসেপ্ট আমরা এখন দেখলাম এতক্ষণ ধরে, এই কনসেপ্টের বেসিসে এক দুইটা সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে। দেখো প্রথম জিনিস আমরা একটা জিনিস তো বুঝতে পারছি যে এই ইলেকট্রনটার উপরে এক্স অ্যাক্সিস বরাবর, এটা এই অ্যাক্সিসটাকে আমি এক্স অক্ষ কল্পনা করি, এটাকে হচ্ছে আমি ওয়াই অক্ষ কল্পনা করি। তো এক্স অক্ষ বরাবর এর উপর কিন্তু কোনো ধরনের বল কাজ করছে না। কারণ কি, এই বলটা কাজ করছে ওয়াই অক্ষ বরাবর ঠিক উপরের দিকে। তাহলে এক্স অক্ষ বরাবর বস্তুর কোনো বল নেই। তাহলে কোন একটা বস্তুর উপরে যদি কোনো বল কাজ না করে, কোনো বল যদি কাজ না করে কোনো একটা ডিরেকশন বরাবর, তাহলে সেটা তার ত্বরণও থাকবে না সেই ডিরেকশন বরাবর। এখন কোনো বস্তুর উপর যদি কোনো ত্বরণ না থাকে, তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে বস্তুর ত্বরণ যদি না থাকে, তাহলে সে অ্যাকচুয়ালি সমবেগে চলছে। তাহলে সে এইখানে যেই বেগ নিয়ে স্টার্ট করেছিল যাত্রা এক্স অক্ষ বরাবর, সে সবসময় এক্স অক্ষ বরাবর তার বেগের মানটা সেম রাখবে। তাহলে এই পজিশনে বেগের মান যদি আমি ইউ এক্স কল্পনা করি, এবং সে যখন এখান থেকে বের হয়ে এই পজিশনে বের হয়ে যখন যাচ্ছে, তখন তার এক্স অক্ষ বরাবর বেগটাকে যদি আমি ভি এক্স কল্পনা করি, আমি বলতে পারি ইউ এক্স এবং ভি এক্স সমান। অথবা তুমি এভাবে না বলতে এভাবে বলতে পারো, আমরা ভি সমান সূত্র কি জানি, ভি সমান হচ্ছে ইউ প্লাস এ টি, এরকম সূত্র জানি না, ভি সমান ইউ প্লাস এ টি। বাট এক্স অক্ষ বরাবর যখন অ্যাপ্লাই করবো সূত্রটা, তাহলে সেটা হবে ভি এক্স সমান ইউ এক্স প্লাস এ এক্স ইন্টু টি। এখন দেখো এ এক্স এর ভ্যালু তো জিরো। এক্স মানে কি, এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর ত্বরণ। আমি বললাম এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, কারণ এক্স অক্ষ বরাবর কোনো বল নাই। তাহলে বল না থাকলে এই অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকবে না। তাহলে আমি বলতে পারি অ্যাকচুয়ালি আমার ভি এক্স এর মানটা অ্যাকচুয়ালি ইউ এক্স এর সমান, এবং সেটা মান কিন্তু প্রশ্নেই তোমার বলা আছে যে
যে ভেলোসিটিটা এক্স অক্ষ বরাবর, সেই ভেলোসিটির ভ্যালুটা হচ্ছে 10⁶ মিটার/সেকেন্ড। ঠিক আছে? তো এই হচ্ছে আমার প্রথম যে ভ্যালুটা, যেটা আমরা পেয়ে গেলাম, যেটা আমাদের জানা একটা জিনিস। আবার এক্স অক্ষ বরাবর আরেকটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। সেই সূত্রটা কি? এস সমান বা তুমি বলতে পারো এস এক্স সমান ইউ এক্স ইন্টু টি প্লাস হাফ এ এক্স ইন্টু টি স্কোয়ার, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্র আমি চাইলে ইউজ করতে পারি। এখন দেখো এই যে সূত্রে, এই সূত্রে কার কার ভ্যালু তুমি জানো? অলরেডি তুমি একটা জিনিস জানো যে এ এক্স তোমার 0 হবে, এটা তো 0। তাহলে এস এক্স সমান ইউ এক্স ইন্টু টি, ইউ এক্স এর ভ্যালু অলরেডি হচ্ছে প্রশ্নে বলা ছিল। এখন এক্স অক্ষ বরাবর বস্তুটি যখন এখান থেকে এখানে অতিক্রম করবে, তার টোটাল এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব প্রশ্নে দেওয়া আছে না, 10 সেন্টিমিটার। তাহলে দেখো তো আমি যদি এই ভ্যালুটা ইউজ করি এখানে, 10 সেন্টিমিটার মানে কত? 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার। ঠিক আছে? আর ইউএক্স এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10⁶ ইন্টু হচ্ছে টি। তাহলে এখন দেখো তো আমি একটা জিনিস অন্তত বের করতে পারবো যে এই যে বস্তুটি আছে, এই যে ইলেকট্রনটি যখন এই পাশ থেকে এই পাশে যাবে, তো তার কত সময় লাগবে সেটা কিন্তু আমরা বের করতে পারছি। সেটা কত আসলো? 0.1 10⁶। এর পাশে উঠলে 10⁻⁶ আসবে বা -7 10⁻⁷ সেকেন্ড। তাহলে একটা জিনিস আমার বের হলো যে এই পাশ থেকে ও পাশে যেতে, একেবারে এ পাশ থেকে শুরু করে ও পাশ পর্যন্ত বের হয়ে যেতে তার টোটাল সে কত টাইম নিবে, এই টাইমটা কিন্তু আমার বের হয়ে গেল। এখন দেখো তো এই সূত্রগুলোই যদি আমরা হচ্ছে ব্যবহার করি, এই সূত্রগুলো যদি আবার ব্যবহার করি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে ঘটনাটা কি আসবে? এখন দেখো তো সেম সূত্রটাই আমি যদি ওয়াই অক্ষ বরাবর ব্যবহার করি, কি আসবে? ভি ওয়াই সমান আসবে হচ্ছে ইউ ওয়াই প্লাস হচ্ছে এ ওয়াই ইন্টু টি। তাহলে আমার কিন্তু বের করতে বলেছে ভি ওয়াই এর ভ্যালুটাই, তাই না? এই ভি ওয়াই এর ভ্যালুটাই বের করতে পারলেই আমার হয়ে আছে। এখন একই রকম ভাবে আমরা যদি একটু কল্পনা করি, এই সূত্র মোতাবেক ইউ ওয়াই সমান কি ছিল এবং এ ওয়াই সমান কি ছিল, এই দুটো ভ্যালু বের করতে পারলেই কিন্তু আমার ভি ওয়াইটা বের হয়ে যাবে, যেটা আমাকে বের করতে বলেছে। যে যখন সে বের হয়ে যাবে এখান থেকে, তখন তার উলম্ব উপাংশ, বেগের উলম্ব উপাংশটা কত। তো সেটার জন্য আমাদের হচ্ছে এই দুটো ভ্যালু লাগবে জানা। টিটা অলরেডি আমরা পেয়ে গেছি এবং ইউআই এবং এ ওয়াই হলেই হবে। এখন দেখো প্রশ্নটাতে বলা আছে সে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এক্স অক্ষ বরাবর যাচ্ছিল 10⁶ মিটার/সেকেন্ড বেগে। তাহলে তার আদি অবস্থায় তার ইউআই কত ছিল? তাহলে আলটিমেটলি তার ইউআই কিন্তু 0। এটা কিন্তু বোঝা যাচ্ছে যে কারণ তার আদি বেগের ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ ছিল না। এখন তাহলে এ ওয়াই এর ভ্যালুটা কত? দেখো তো এ ওয়াই এর ভ্যালু যদি আমি বের করতে চাই, আমরা কিন্তু একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে এফ সমান এম এ। আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর এফ ওয়াই সমান এম ইন্টু এ ওয়াই এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ত্বরণটা পেয়ে যাব, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর আলটিমেটলি বল ছিল। তাহলে সেখান থেকে আমি দেখি ত্বরণের ভ্যালুটা কত আসে। ত্বরণের ভ্যালুটা আসে হচ্ছে এ ওয়াই সমান এফ ওয়াই ডিভাইডেড বাই এম। এখন ওয়াই অক্ষ বরাবর বলটা হচ্ছে এফ, যেটাকে আমি নাম দিয়েছি এফ বাই এফ ওয়াই, যাই বলো না কেন সমস্যা নাই। এখন এই এফ এর পরিবর্তে আমি কি কিউ ইন্টু ই বলতে পারি না? অলরেডি আমি যদি ভ্যালু হিসেবে হিসাব করি, তাহলে এফ এর পরিবর্তে তুমি কিন্তু চাইলেই কিউ ই ডিভাইডেড বাই এম এই জিনিসটা বলতে পারো। অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যে বস্তুটির ত্বরণ আছে, সেই ত্বরণটা হচ্ছে কিউ ই ডিভাইডেড বাই এম, এটা কিন্তু চাইলেই বলা যায়। এখন দেখো এই যে ভ্যালুটা জাস্ট আমি যদি এখানে পুট করি, তাহলে কি আসে? এ ওয়াই এর পরিবর্তে আমি লিখতে পারি এখন কিউ ই ডিভাইডেড বাই এম ইন্টু হচ্ছে টি। দেখো সবগুলো ভ্যালুই কিন্তু তুমি জানো, এক এক করে বসিয়ে দিই। কিউ এর ভ্যালু কত? যেহেতু এটা ইলেকট্রন, তার মানে 1.6 ইন্টু 10⁻⁻19 হবে। এর ভ্যালু কত? কিন্তু বলা হচ্ছে 9.1 ভোল্ট পার সেন্টিমিটার, মানে প্রত্যেক সেন্টিমিটারে কত ভোল্ট, বাট আমাকে মিটারে প্রকাশ করতে হবে। তাহলে 9.1 ভোল্ট পার সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করলে কি আসবে? 9.1 এর সাথে 10⁻², মানে 100 গুণ আর কি। তাহলে কিন্তু 100 যদি গুণ করো, তাহলে কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে বের হয়ে আসবে ভোল্ট পার মিটার। আর কি, আর এটা হচ্ছে তোমার ডিভাইডেড বাই এম দেয়া আছে। এম এর ভ্যালু কত? 9.1 10⁻31, এটা তো মুখস্থ জিনিস, যদিও প্রশ্নে বলা ছিল। আর টাইম তো অলরেডি তুমি বের করেছো 10⁻⁷। এখন দেখো, এখন তুমি যদি হিসাব করো তাহলেই হয়ে যাবে। আমার মনে হয় এটা মুখে মুখেই করা যাবে, কারণ দেখো 9.1 কিন্তু কেটে যাচ্ছে। কেটে গেলে উপরে কত আসে? উপরে আসে হচ্ছে 19 আর 7, 19 আর 7 হচ্ছে 26, 26 এর সাথে 2 বিয়োগ করো, তাহলে -24 আর এখানে 31 যদি উঠে যায়, 24 আর 6 7, 1.6 ইন্টু 10⁻⁷, এটা হচ্ছে আনসার আসা উচিত। একটু মিলিয়ে নিও, ঠিক আছে কিনা? ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে করে আমার মনে হয় এটাই আসবে। তাহলে এই হচ্ছে তোমার ভি ওয়াই এর ভ্যালু, অর্থাৎ সে যখন বের হয়ে যাবে, সে যখন এই ইলেকট্রিক ফিল্ড থেকে বাইরের দিকে বের হয়ে যাবে, ওই মোমেন্টে তার যে বেগের উল্লম্ব উপাংশটা, সেই উল্লম্ব উপাংশটা কিন্তু আমরা বের করতে পারি। দেখো একটা খুবই সুন্দর একটা কনসেপ্টকে, এটা হচ্ছে গতিবিদ্যা এবং হচ্ছে স্থির তড়িতের কনসেপ্টটাকে একসাথে কাজে লাগিয়ে একটা প্রবলেম তৈরি করেছে। তো প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং। এই টাইপের প্রবলেম তোমাদের রিসেন্ট বইগুলোতেও দিচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে? তো আশা করি প্রশ্নটা বোঝা গেছে কিভাবে আমরা সলভ করলাম, আমরা কি কি কনসেপ্ট ব্যবহার করলাম। আমি একেবারে ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করছি, যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এই হচ্ছে আজকের এই প্রবলেমটি। আমরা হচ্ছে এরপরে আরো হচ্ছে অনেকগুলো প্রবলেম নিয়ে হাজির হব এই রিলেটেড, এবং এটা সিরিজ আমার চলতেই থাকবে ইনশাআল্লাহ এই সিজনেও, যাতে করে তোমাদের অ্যাডমিশনে তোমরা একটু সুবিধা পেতে পারো, ঠিক আছে?
তো যাই হোক, যাওয়ার আগে জাস্ট আরেকবার একটু রিমাইন্ড করে দিব যে আমাদের কিন্তু কোর্স শুরু হয়ে যাচ্ছে কিছু দিনের মধ্যেই। তোমাদের এইচএসসি পরীক্ষা ঠিক পরপরই তোমরা যারা এখন পর্যন্ত এনরোল করোনি তারা কিন্তু এনরোল করতে পারো, এবং তোমরা যারা এখনো আমাদের ক্লাস সম্পর্কে আইডিয়া নেই তোমাদের যাদের, তো তোমাদের জন্য বলে রাখছি আমাদের ইউটিউবে কিন্তু ডেমো ক্লাসগুলো দেওয়া আছে। আমার ইউটিউবে সেই ডেমো ক্লাসগুলো দেখতে পারো যে আমাদের কি লেভেলের হচ্ছে কন্টেন্ট বা কি কেমন হচ্ছে আমরা ক্লাস নিব, সেই জিনিসগুলো সব কিন্তু ওই কোয়েশ্চেন দেখে অর্থাৎ ওই ক্লাসগুলো দেখেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এখানে পর্যন্ত শেষ করছি। দেখা হবে আগামী লেকচারে, এবং সেখানে আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।